আপা বলছিলেন যে তেমন কোনো শক্তিশালী কোনো বক্তব্য আমরা পাই না বামদের কাছে, যারা সবসময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা জানি যে বক্তব্য দিতে সোচ্চার, সবার আগেই থাকেন আপনারা। কিন্তু এই ক্ষেত্রে সেই জায়গাটি আমরা অনুপস্থিত দেখতে পাচ্ছি। ধন্যবাদ। এবং একই সাথে আমার সম্মানিত সহ-আলোচক দিলারা আপা এবং আপনাকে এবং ২১ টিভির দর্শকদেরকে শুভেচ্ছা। আসলে আপার সব আলোচনায় আমার বেশ ভালো লাগছিল, কিন্তু শেষের দিকে এসে মনে হচ্ছে একটু মানে ভিন্ন জায়গায় চলে গেলেন, একটু মিস ইনফরমেশনে আছে, হয়তো টাইম লাইনের কারণে ইনফরমেশনটা থাকবে। ইরান হামলার পরপরই, ইমরান হামলার পরপরই বাংলাদেশে একটি মাত্র রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি ওই প্রেস ক্লাবে সমাবেশ করেছে। তারপর তাদের যে জোট আছে বাম গণতান্ত্রিক জোট, সেটা সমাবেশ করেছে। তারপর গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের যে জোট, তারা সমাবেশ করেছে। এবং আমাদের লাইক মাইন্ডেড কিছু ছাত্র গণসংগঠন রয়েছে, যেমন ছাত্র ইউনিয়ন রয়েছে, তারা হচ্ছে তাদের মতো করে প্রোগ্রাম পালন করেছে ক্যাম্পাসে। আমাদের সাথে আমাদের অনেক বন্ধু সংগঠন রয়েছে, কালচারাল ফ্রন্ট রয়েছে, উদিচি, তারাও হচ্ছে এই ইরান আগ্রাসন, এখানে যে হত্যাযজ্ঞ হচ্ছে, নারী শিশু ইত্যাদি হত্যাযজ্ঞ হচ্ছে, তাদের বিরুদ্ধে হচ্ছে কর্মসূচি পালন করেছে। তবে আমাদের বামদের অবস্থান স্টেকটা মিডিয়াতে একটু ছোট হয়, হ্যাঁ, পত্রিকা তো একটু কম হয়, প্রথম পাতা তো হয় না, একটু ভিতরের পাতায় হয়। তো পুরো পাতাগুলো খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে আর কি। তো এটা কোনো বড় ধরনের ভুল নয়, তবে এটা একটা ভুল যে আমরা তো কষ্ট করে কর্মসূচি পালন করছি, সেই কর্মসূচিটা হচ্ছে না। কারণ আমরা এখানে ইতিহাস জানা দরকার, নতুন প্রজন্ম অনেকেই জানে না। আফগানিস্তানকে যখন আমেরিকা হামলা করলো আর কি, হ্যাঁ, এই আজকের আমেরিকা না, ওই ট্রাম্পের আমেরিকা না, সেই সময় বাংলাদেশে কিন্তু হরতাল হয়েছিল, একটা ডেডলাইন ছিল, ওই ডেডলাইনে হবে। ইরাকে যেদিন হামলা হয়েছে সেই ডেডলাইনে কিন্তু বাংলাদেশে হরতাল হয়েছিল, এবং সেই হরতাল কিন্তু হচ্ছে বাম গণতান্ত্রিক জোট করেছিল। এবং তখন আমি আমার মসজিদে শুনেছি, আজকে জলিল রহিম জাহানাবাদী যা বলছেন, হ্যাঁ, মানে ইরানের রাষ্ট্রদূত, সেদিন আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছে, ব্যাপার কি শুনছি কমিউনিস্টরা হচ্ছে মানে এই না সেই না, তো বাংলাদেশে বাম ফ্রন্ট হচ্ছে হরতাল দেয়। তখনও হচ্ছে কিন্তু 4 দলের সরকার ছিল, বিএনপি জামাতের সরকার ছিল, তারা তো হচ্ছে পার্লামেন্টে নিন্দা প্রস্তাব নিল না, কিন্তু বামরা নিন্দা করলো আর কি। এটা একটা মজার জিনিস দেখেন আর কি, বিরোধী দল তো আছে, শক্তিশালী বিরোধী দল আর কি, হ্যাঁ, মানে জামাত এনসিপির বিশাল জোট, এবং তা তো মুখে ফেনা তুলে ফেলে, মানে মুসলিম মুসলিম, ইসলাম ইসলাম গেল, ইসলাম রক্ষা করো ইত্যাদি ইত্যাদি বিষয়কে নিয়ে আর কি, ইসলামী শরিয়া নিয়েও অনেকে কথাবার্তা বলে। বাট তারাও কিন্তু দেখবেন যে এই জায়গায় কথা বলছে না আর কি। এই জায়গায় কথা বলাটা হচ্ছে গিয়ে আমরা দেখি যে হচ্ছে গিয়ে তাদের কথা বলতেছে না, কিন্তু এটা পিছিয়ে রাজনীতি আছে। আমরা যে কথা বলি তার পিছেও রাজনীতি আছে, এবং ওনারা যে কথা বলছেন না তার পিছেও রাজনীতি আছে। আপা একটু হিন্টস দিয়েছিলেন, হিন্টস দিয়েছেন আপা, হিন্টস দিয়েছেন শুধুমাত্র ধরেন একেবারে বিএনপির প্রতি আর কি, হ্যাঁ। কিন্তু এখানে 3টি বিষয় দেখতে হবে। একটি হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র, সেই রাষ্ট্রের কিছু লিমিটেশন আছে, হ্যাঁ, তার ডিপ্লোম্যাটিক্যাল কিছু লিমিটেশন আছে, তার ফিনান্সিয়াল কিছু লিমিটেশন আছে। আবার হচ্ছে এই মুহূর্তে যে সরকারি দল, তার যে হচ্ছে সরকারি দল তার যে পররাষ্ট্র নীতি সে গ্রহণ করেছে, সেখানে লিমিটেশন রয়েছে। আরেকটি ঘটনা হচ্ছে এই সরকারের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু শুধু সরকারি দল নয়, বিরোধী দল। বিরোধী দলেরও মনোভাব কি সেটাও কিন্তু প্রভাবিত করবে সরকারি দলকে অনেক নীতি নির্ধারণ করতে, অনেক বিবৃতি দেওয়ার জন্য বা বিবৃতি না দেওয়ার জন্য প্রভাবিত করবে, হচ্ছে ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে বিরোধী দল। তো এই যে 3টি জায়গা বললাম, প্রথমে আসি হচ্ছে আমাদের স্টেটসের কথা, রাষ্ট্রের কথা। আমাদের রাষ্ট্রটার কাছে বড় চিপার মধ্যে পড়ে গেছে, বরাবরই চিপা আছে, যেগুলো আপা বলছেন। আরেকটা বড় ধরনের যে গর্তে পড়ে গেছে সেটা হচ্ছে এই মুহূর্তে অর্থনীতি নিয়ে। এই মুহূর্তে যে একটা ট্রেড এগ্রিমেন্ট করে বসেছে, এই মুহূর্তে ইউনূস সরকার যে যাবার কয়দিন আগে, ইলেকশনের 3 দিন আগে সেটা একটা ট্রেড এগ্রিমেন্ট করে বসছে, এটা তো একটা মহাবিপদের মধ্যে তাকে ফেলে দিয়ে গেছে। দেখেন পাকিস্তানের কোনো বাণিজ্য নাই, পাকিস্তানের সাথে এই আমেরিকার কতটা হচ্ছে বাণিজ্য ডেফিসিট আছে, তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের সাথে আছে। বাংলাদেশ বেশি পরিমাণ হচ্ছে রপ্তানি করে না আমেরিকাতে, এবং সেই রপ্তানিটা বন্ধ করে দেবে। আমেরিকা থ্রেট দিয়ে রাখছে বাংলাদেশকে থ্রেট দিয়ে রাখছে। বাংলাদেশের অর্থনীতি একটা মানে সেই মতো বাংলাদেশের সাথে ব্ল্যাকমেইল করছে, মানে চুক্তি ভায়োলেট করলে তোমাকে ব্ল্যাকমেইল করছে। চুক্তিতে সে ঢুকাইলো, এবং চুক্তিতে এমনভাবে ঢুকাইলো, দেখেন বিএনপিও যদি বলি, বিএনপিও কিন্তু হচ্ছে যে এই সব বিষয়ে যে হচ্ছে সে নতজানু ছিল তা না, সে কিন্তু আমরা দেখেছি ইউনূসের সময় এই ব্যাপারে খুবই সোচ্চার ছিলেন। যখন আমরা বামপন্থীরা মানবিক করিডোরের এগেনস্টে কথা বলেছি, তখন বিএনপিও কথা বলেছে। আমরা যখন বন্দরগুলো বিদেশের হাতে দিয়ে দেবে তার বিরুদ্ধে কথা বলেছি, তখন বিএনপিও কথা বলেছে। এমনকি আমরা যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে এই খলিল সাহেবকে করে, তখন বিএনপি কথা বলেছিল। কিন্তু সেই বিএনপিকে কেন জানি কোন রহস্যের কারণে এই খলিল সাহেবকেই ফরেন মিনিস্টার বানাইতে হলো। অর্থাৎ খলিল সাহেবরা যখন বাংলাদেশের ফরেন মিনিস্টার হবে, আর সেই ফরেন মিনিস্ট্রি থেকে
আমেরিকার বিরুদ্ধে যাবে। এমনি আপা যেগুলো হিন্টস দিয়েছেন এগুলো একেবারে একাডেমিক, এই সাথে আমি পুরোপুরি একমত। কিন্তু রিসেন্ট যে আপডেট, একেবারে আমেরিকা থেকে এসে মানে আসা এক মানুষ, ঠিক আছে, এক রহস্য পুরুষ আমেরিকা থেকে আসলেন, সার্ভ করলেন উপদেষ্টা মণ্ডলীতে। বাংলাদেশের রেওয়াজ হচ্ছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের যারা অ্যাডভাইজার হয় তারা কখনো পরবর্তী গভর্নমেন্টের দায়িত্ব নেন না বা মন্ত্রী হন না, সমস্ত রেওয়াজ ভেঙে, এবং বিএনপি যেখানে তার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল সেই জায়গা থেকে বিএনপিকে রিট্রিট করে খলিল সাহেবকে তার পররাষ্ট্রমন্ত্রী করতে হয়েছে। তার মানে বুঝতে হবে যে আমাদের অবস্থা কতটা জায়গায় আমরা আছি। এই জন্য আমরা বামপন্থীরা বলি যে গোলামির চুক্তি, এই বাণিজ্য চুক্তি হচ্ছে, বাংলাদেশ তো বারবার বিভিন্ন রকমের দেশের সরকার দেশের বিরোধী চুক্তিতে স্বাক্ষর করে, গণবিরোধী চুক্তি স্বাক্ষর করে আসতেছে 54 বছর ধরে। তবে সব রেকর্ড ভঙ্গ হয়ে গেছে এই বাণিজ্য চুক্তির মাধ্যমে। তো এই বাণিজ্য চুক্তির দেশ কিভাবে দাঁড়াবে? চীন বা রাশিয়া, চীন কমিউনিস্ট দেশ হিসেবে প্রোটেস্ট করতে পারে, বাংলাদেশ সকল মুসলিম দেশ হিসেবে প্রোটেস্ট করতে পারে না। রুবেল ভাই, আমি আপনার কাছে আবারও কিন্তু আমি একটা কথা এখানে একটু বলতে চাই, একটা সেকেন্ড। হ্যাঁ বলুন। ওনার কথার সাপ্লিমেন্টারি, সেটা হলো যে আপনার বিএনপি কেন এই 180 ডিগ্রি ইয়েটা করলো, যে খলিলুর রহমানের বিরুদ্ধে যে সালাউদ্দিন সাহেবের এখনো ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, যে সে একেবারে কেন এই মুহূর্তে, এবং আপনার ইন্টারিম গভর্নমেন্টের যে আইন সেটা ভঙ্গ করে কিন্তু খলিলুর রহমানকে মিনিস্টার করা হয়েছে। কারণ ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা ছিল তারা তো আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা নিউট্রাল থাকবে এবং তারা পরবর্তী কোনো সরকারে জয়েন করবে না। এটা ভঙ্গ করে তাকে নেওয়া হলো এবং বিএনপি হাসিমুখে সেটা মেনে নিয়ে তাকে আপনার ফরেন মিনিস্টার করলো। কেন করলো সেই রহস্যটাই বার করে, কেন করলো? যে তাহলে কি ওই কথাগুলি যখন আগে বলেছিল ওগুলি খালি পলিটিক্স করার জন্য করেছিল, রেটরিক, তলায় তলায় আমেরিকার বা ইন্ডিয়ার ফেভার পাওয়ার জন্য তারাও উদ্গ্রীব হয়েছিল? এই রহস্যটা আপনারা বের করেন, সবচেয়ে বড় হবে। এবং মিডিয়ার এটা দায়িত্ব, প্রশ্ন করেন তাদেরকে যে আপনারা যাদেরকে, আবার ফরেন মিনিস্টার যিনি হয়েছেন ওই যে প্রতিমন্ত্রী মহিলা শ্যামা বাবে, উনি বললেন যে আমরা এটাকে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তারপরে আমরা এটাকে রিভিউ করব। তো এরকম রহস্যজনক কথাবার্তা তো আমরা পার্লামেন্টে বসে আশা করি না। এবং পার্লামেন্টে বসে পড়লে অপোজিশনের সঙ্গে সঙ্গে আপনার প্রশ্ন করা উচিত যে আপনি এটা এক্সপ্লেন করেন পুরাপুরিভাবে, আপনি কী মিন করছেন। বাংলাদেশ, উনি একটা সেন্টেন্স খুব বারবার বলে, বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমরা সব কাজ করব। তার মানে আমি চুক্তিটাও রাখবো কিন্তু এটা বাংলাদেশের স্বার্থের জন্য হয়েছে। এই যে আমাদের রাজনীতিতে, আমাদের কূটনীতিতে, আমাদের সমাজেও এই যে একটা লুকাছাপা এবং একটা, মাফ করবেন আমার কথা, মানে পোল্ট্রিবাজ খাওয়া, আজকে এক কথা বলছি কালকে আর এক কথা বলবো এবং সেটাকে আমি মেনে নিচ্ছি হাসি মুখে, এটা আপনার আর কিছু না, আমাদের পলিটিক্যাল সোশ্যাল ডিকে যেটাকে বলে, আমাদের অবক্ষয়ের এগুলি নমুনা। এই অবক্ষয়ের মধ্যে আপনি একটা জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, এটা স্বপ্ন দেখাটা, দেখতে পারি স্বপ্ন আমরা, কিন্তু কতদূর সার্থক হবে সেই স্বপ্ন দেখা ঠিক হবে এটা আমি জানি না। অবক্ষয়কে রোধ, একটা জায়গায় অবক্ষয় হতে হয়তো সময় লাগে, তো সেখান থেকে টেনে বার করতে অনেক বেশি সময় লাগে, উদ্ধার করতে। তো দিব্যে আমাদের রাজনীতিবিদরা এক কথা আজকে বলছে, আর এক কথা আগে বলছে, আর আমরা জনগণ বসে বসে শুনছি। আমরা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একজন আমরা সরকার পেয়েছি, জনগণের কাছে জবাব দিতে নাই কোনো।